কর্নেল আমাকে যা শোনালেন তা সংক্ষেপেই 1 সপ্তাহ আগে অর্থাৎ 3রা সেপ্টেম্বর সোনালির বাবা অনিরুদ্ধবাবু কর্নেলের সঙ্গে দেখা করেন। তারও 2 দিন আগে রানীডিহিতে ও কোয়ার্টারে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, তাই কর্নেলের পরামর্শ চাইতে আসেন। সেদিন ছিল রবিবার, বেলা 1টায় লাঞ্চের পর উনি অভ্যাস মতো গড়াচ্ছেন। পরিচারিকা এসে খবর দেয় যে এক ভদ্রলোক জরুরি ব্যাপারে দেখা করতে এসেছেন। অনিরুদ্ধবাবু বিরক্ত হন, এটা দেখা করার সময় নয়। তাছাড়া উনি কোয়ার্টারে অপরিচিত লোকের সঙ্গে দেখা করেন না, অফিসেই যেতে বলেন। পরিচারিকা সব জানে এবং বুঝিয়ে বলা সত্ত্বেও সেই লোকটি শোনেনি। বলেছে দেখা না করলেই চলবে না, এবং এই দেখা করার পেছনে নাকি অনিরুদ্ধবাবুরই বিশেষ স্বার্থ আছে। অনিরুদ্ধবাবু বিরক্ত হলেও কৌতূহল দমন করতে পারেননি, তাই বলেন, ঠিক আছে, তুমি 8 ঘন্টা অপেক্ষা করতে বলো। এই 8 ঘন্টা ভাত ঘুম বাঙালির মজ্জাগত, এবং অনিরুদ্ধবাবু মনে মনে ভীষণ বাঙালি। যাই হোক, পরিচারিকা গিয়ে তাকে অপেক্ষা করতে বললে সে ততক্ষণ সময় কাটানোর জন্য একটা বই চায়। এটাই অদ্ভুত যে সে অন্য কোনো বই পছন্দ করেনি। আলমারিতে পশ্চিম এশিয়ার অর্থনীতি নামে প্রকাণ্ড ইংরাজি বই ছিল, সেটাই চায়। তারপর পরিচারিকা বইটি তাকে দিয়ে চলে আসে। 8 ঘন্টা পরে অনিরুদ্ধবাবু ড্রয়িং রুমে যান, কিন্তু লোকটিকে দেখতে পান না। টেবিলেই সেই বইটি পড়ে থাকতে দেখেন। বইটি রাখতে গিয়ে হঠাৎ লক্ষ্য করেন একটা ভাঁজ করা কাগজ উঁকি মারছে ফাঁকে। কাগজটা খুলে পড়ার পর হতভম্ব হয়ে যান উনি। তাতে ডট পেনে ইংরাজিতে লেখা আছে, যা বলতে এসেছিলাম বলা হলো না। ওরা আমাকে ফলো করে এসেছে, টের পেলুম, তাই চলে যাচ্ছি। আজ রাত 11টায় আপনি জলের ট্যাঙ্কের পেছনে আমার সঙ্গে দেখা করুন, আমি সেখানে থাকব। আপনি কাকেও দেখা মাত্র বলবেন 0 নাম্বার। সে যদি বলে 000, তাহলে জানবেন সে আমি। অন্য কিছু ঘটলে তক্ষুনি পালিয়ে আসবেন, 000 ভুলবেন না। নামের বদলে 3টে শূন্য বসানো। বলা বাহুল্য, অনিরুদ্ধ এই অদ্ভুত চিঠি পেয়ে খুব উত্তেজিত হয়ে ওঠেন। ভাবেন পুলিশের কাছে যাবেন, কিন্তু শেষ অবধি কৌতূহল তার সব মতলব দাবিয়ে রাখে। যথাসময়ে সেই জলের ট্যাঙ্কের কাছে যান। জায়গাটা খেলার মাঠ ও বড় রাস্তার সঙ্গমে রয়েছে, কিছু ঝোপঝাড় ও পাথরও আছে। উনি গিয়ে একটা লাশ দেখতে পান, পিঠে ছুরি মারা হয়েছে, তখনও রক্ত তাজা। সুতরাং ভীষণ ভয় পেয়ে পালিয়ে আসেন। সকালে লাশটার খবর পেয়ে পুলিশ আসে। অনিরুদ্ধবাবু নিজেকে ব্যাপারে জড়াতে চাননি, লোকটাকে শনাক্তও করতে পারেনি পুলিশ। যাই হোক, অনিরুদ্ধবাবুর মনে পড়ে যায় কর্নেল নীলাদ্রি সরকারের কথা। পরের দিনই কলকাতায় এসে দেখা করেন, সেই চিঠিটিও নিয়ে আসেন। কর্নেল এই 7টা দিন কী সব করেছেন আমাকে কোনো রকম আভাস দিলেন না। শুধু বুঝলাম হঠাৎ এই প্রখ্যাত ব্যক্তিটি রানীডিহি হাজির হলে পুলিশ মহলে উৎসক্য জাগতে পারে, এবং সম্ভাব্য শত্রুপক্ষ যারা সেই অজ্ঞাতনামা লোকটিকে খুন করেছে তারাও সতর্ক হয়ে যায়। তাই সোনালির জন্মদিনে হচ্ছিলা। অবশ্য সোনালি এসব ব্যাপারে জানেই না। সে তার জন্মদিনে আর সবাইকে নেমন্তন্ন করার জন্য কলকাতায় এসে বাবার কথা মতো কর্নেলকেও নেমন্তন্ন করে গেল। কর্নেল চুপ করলে বললুম, ব্যাপারটা রহস্যময়। আমার মনে হচ্ছে সেই সঙ্গে বিপজ্জনকও বটে। সচরাচর আপনি যেসব ব্যাপারে নাক গলান এবং কৃতিত্ব অর্জন করেন, এটা তত সহজ মোটেও নয়। আপনার লাইফ রিস্কের কথা ভেবেছেন তো? কর্নেল একটু হাসলেন, কিছু বললেন না। বললুম, এসব ব্যাপারে নাক না গলানোই উত্তম আমার মতে। সরকারি লোকেরা যা পারে করুক। আপনি গোয়েন্দাবিদ্যায় যত ধুরন্ধরই হন, ভুলে যাবেন না যে এই কেসে খুনি কোনো ব্যক্তি বিশেষ নয়, সম্ভবত একটা দল, এবং ব্যক্তিগত অভিসন্ধি কাজ করছে না। কে বলতে পারে কুখ্যাত মাফিয়া দলের মতো কোনো আন্তর্জাতিক গুপ্ত দল এর পেছনে আছে কিনা। তাদের কী উদ্দেশ্য তাও তো আপাতত আপনার জানা নেই। কর্নেল তাকে হাত বুলিয়ে বললেন, তোমার পরামর্শ খুব উৎকৃষ্ট জয়ন্ত, যুক্তি আছে। তোমার অনুমানও সম্ভবত ঠিক। উৎসাহে বললুম, আলবাত ঠিক। একটা ব্যাপার তো পরিষ্কার বোঝা যায়, লোকটা সেই দলেরই লোক। কোনো কথা ফাঁস করে দিতে চেয়েছিল অনিরুদ্ধবাবুকে, আর তা টের পেয়েই তারা তাকে মেরে ফেলল। তাছাড়া? কর্নেল সায় দিয়ে বললেন, বলে যাও ডার্লিং। অনিরুদ্ধবাবুকে? না, উনি এক তৈল শোধনাগারের ডিরেক্টর। দ্বিতীয় পয়েন্ট লক্ষ্য করুন,
লোকটা যে বই বেছে নিয়ে চিঠি রেখেছিল সেটা পশ্চিম এশিয়ার অর্থনীতি, এবং পশ্চিম এশিয়ার অর্থনীতি একান্তভাবে তৈলশিল্প কেন্দ্রিক। এই যোগাযোগ কি আপনি আকস্মিক মনে করেন? কর্নেল সপ্রশংস দৃষ্টিতে তাকিয়ে বললেন, অপূর্ব জয়ন্ত, এই জন্যেই সব কেসে আজকাল তোমাকে সঙ্গে নিয়ে যাই। ব্রিলিয়ান্ট, বলে যাও ডার্লিং। সবার আগে সেই বইটা আপনার পরীক্ষা করা দরকার। হ্যাঁ, অনিরুদ্ধবাবু উচিত ছিল রিফাইনারিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা চালু করা, কারণ আমার ধারণা ওখানে কোনো অন্তর্ঘাত ঘটাবার ষড়যন্ত্র চলছে। সে কথাই লোকটা বলতে এসেছিল, সুযোগ পায়নি, তাই দেখা করতে বলে এইভাবে, এবং খুন হয়ে যায়। রিফাইনারিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা তখনই করেছেন অনিরুদ্ধবাবু। আমার আরও ধারণা রিফাইনারির অফিসার ও কর্মীদের মধ্যে ওই দলের লোক আছে। অসম্ভব নয় জয়ন্ত। আমি আরও কিছু তথ্য খুঁজছি, দেখি কর্নেল উঠে দাঁড়ালেন এবং মেঝে কয়েক পা হেঁটে আমার দিকে হঠাৎ ঘুরে হো হো করে হেসে উঠলেন। বললাম, আমাকে তাচ্ছিল্য করতেই পারেন, কিন্তু আমি বাজি রেখে বলতে পারি এক চুলও অযৌক্তিক কথা বলিনি। কর্নেল বললেন, তাহলে জয়ন্ত, সব রহস্য ফাঁস হয়ে গেছে বলা যায়, কিন্তু একটা পয়েন্ট তুমি আমল দিচ্ছ না যে, যদি কোনো অন্তর্ঘাত সম্পর্কে অনিরুদ্ধবাবুকে কেউ সতর্ক করতে চাইতো, তাহলে চিঠি বা ফোনেই জানাতে পারত। দেখা করতে আসা, ওই বিশেষ বইটা চেয়ে নেওয়া, এবং জয়ন্ত, শুধু তাই নয়, যে পাতায় চিঠিটা ছিল তার পেজ মার্ক কত জানো? 30, মানে 30। বলেন কি? ওই পাতায় কি আছে তাও জেনে নিয়েছি। চ্যাপ্টারটা পুরো লেখা হয়েছে সেই সুবিখ্যাত T.E. লরেন্স সাহেবকে নিয়ে, অর্থাৎ লরেন্স অফ আরাবিয়ার কার্যকলাপ। আশা করি লরেন্স সম্পর্কে তুমি বিশদ জানো, এমনকি সিনেমাতেও তার ক্রিয়াকলাপ দেখে থাকবে। হাত তুলে বললুম, দেখেছি, আশ্চর্য ছবি। 16ই সেপ্টেম্বর অর্থাৎ সোনালির জন্মদিনের একদিন আগেই আমরা দুজনে রানীডিহি পৌঁছলুম। রিফাইনারি থেকে দূরে চমৎকার পাহাড়ি এলাকায় ডিরেক্টর সাহেবের বাংলো এবং অন্যান্য অফিসারদের কোয়ার্টার। ছবির মতো দেখাচ্ছিল ঘরবাড়িগুলো। প্রাকৃতিক দৃশ্য অপূর্ব। সবে শুক্লপক্ষের চাঁদ উঠেছে। কর্নেল ড্রয়িং রুমে গল্প করছেন, আমি দক্ষিণের বারান্দায় গিয়ে বসলুম। টিলার ওপর বাংলোটা, তাই জ্যোৎস্নায় নিচের উপত্যকাটা রহস্যময় দেখাচ্ছিল। বারান্দার উপরে একটা হালকা আলোর বাল্ব রয়েছে। আলোটা নিভিয়ে দিলে বাইরের সৌন্দর্য পুরোপুরি ফুটতো ভেবে সুইচ খুঁজছি। এমন সময় সোনালি, রত্না, দীপ্তি আর একটি অচেনা যুবক এলো। সোনালি বলল, আলাপ করিয়ে দি জয়ন্তবাবু, রত্নার দাদা দিব্যেন্দু, মানে আমারও মাস্তুতো দাদা। দিব্য, তোমাকে তো এর কথা বলেছি। জয়ন্ত চৌধুরী। দিব্যেন্দু নমস্কার করলেও হাসি মুখে। দৈনিক সত্যসেবকে আপনার রিপোর্টগুলো আমি কিন্তু খুব মন দিয়ে পড়ি, খুব ইন্টারেস্টিং। রত্না বলল, তার চেয়েও ইন্টারেস্টিং ব্যাপারটা এবার আলোচনা করা যাক দিব্য। সোনালি, তুই শুরু কর। চারটি মুখে ষড়যন্ত্র সংকুল হাসি দেখছিলাম। বললাম, কী ব্যাপার? সোনালি দ্রুত এদিক ওদিক দেখে নিয়ে চাপা গলায় বলল, জয়ন্তবাবু, ভয়ে বলবো না নির্ভয়? আপনি নিশ্চয়ই ওই গোয়েন্দা ভদ্রলোকের অ্যাসিস্ট্যান্টের রোলেও কাজ করেন। হেসে ফেললাম, ব্যাপার কি? অবশ্য আমি ওর নিছক ভ্রমণ সঙ্গী। সোনালি ফিসফিস করে বলল, কর্নেলকে নিয়ে আমরা একটু মজা করলে, মানে জাস্ট ফান, আপনার আপত্তি হবে না তো? মোটেও না, বরং আপনাদের দলে ঢুকে পড়ব, কিন্তু সাবধান, বুড়ো ভারী ধুরন্ধর। রত্না বলল, এত নামডাক শুনেছি, এত অদ্ভুত ব্যাপার নাকি করতে পারেন, এবার দেখা যাক হাতে নাতে। সোনালি বলল, আমরা একটা মার্ডার কেস সাজাবো, বুঝলেন? হ্যাঁ, বলে যান।